আচ্ছা, আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে লাস্ট টপিক সিলেবাসের আর কি, পাইপলাইনিং। এইটা দেখাবো। অ্যান্ড সাথে কোয়েশ্চেনের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, রিভিউ আর কি, একটা রিভিউ দিয়ে দেবো। তো স্টার্টিং এ হচ্ছে আমরা সিলেবাসটা লাস্ট টপিকটা দেখে নিই। লাস্ট টপিকের নাম হচ্ছে পাইপলাইনিং। আপনারা এর আগে মিডের জন্য দেখবেন এই যে সাইকেলটা, এটা কিন্তু পড়ছি আমরা। তো সবগুলো ইনস্ট্রাকশনেই আমাদের এই সাইকেলের কিছু কিছু স্টেজ গুলো সব সব ইনস্ট্রাকশনে থাকে। তো এই যে বিভিন্ন ইনস্ট্রাকশন, মাল্টিপল ইনস্ট্রাকশন যেহেতু আমাদের একটা একটা প্রোগ্রাম হয়, তো ইনস্ট্রাকশন গুলো কিভাবে সাজালে আমার সিপিইউটা সবচেয়ে দ্রুত আকারে কাজগুলো কমপ্লিট করতে পারবে, এইটাই দেখা হচ্ছে পাইপলাইনিং এর মধ্যে কাজ। তো পাইপলাইনিং জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিরকম ছয়টা স্টেজে ভাগ করে: ফেচ ইনস্ট্রাকশন, ডিকোড ইনস্ট্রাকশন, ক্যালকুলেট অপারেন্ট, ফেচ অপারেন্ট, এক্সিকিউট ইনস্ট্রাকশন আর রাইট অপারেন্ট। তো এইটার মধ্যে ওইভাবে ডিটেইল আপনাদের দেখার দরকার নেই, জাস্ট কি কোন কোন স্টেজ আছে সেইটা একটু দেখলেই হবে। ফর এক্সাম্পল, ফেচ ইনস্ট্রাকশন বলতে হচ্ছে পরের ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসা। ডিকোড ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের যে ইনস্ট্রাকশনটা আনলো ওইটার আগে বলছি বিভিন্ন অপকোড থাকে, অপারেন্ট থাকে, এগুলোকে ডিকোড করে। এরপর ক্যালকুলেট অপারেন্ট মানে হচ্ছে মেমোরি থেকে অপারেন্ট গুলো কোথায় কোন অপারেন্ট আছে সেটাকে ক্যালকুলেট করে। বা সাপোজ রেজাল্ট যদি ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটা অপারেশন করার পর রেজাল্টটা কি হবে এটা ওরা ক্যালকুলেট করে। তারপর ফেচ অপারেন্ট মানে হচ্ছে সাপোজ এ মধ্যে আমি একটা 10 একটা ডেটা রাখছি, এই 10 ডেটাটা এইটাকে ফেচ করে নিয়ে আসে ফেচ অপারেন্ট। এক্সিকিউট ইনস্ট্রাকশন, ওই ইনস্ট্রাকশন দেওয়ার পরে ওইটাকে এক্সিকিউট করা। আর রাইট মানে হচ্ছে রেজাল্টটাকে একটা মেমোরিতে লিখে দেওয়া। তো এইটা নিয়ে অত মাথা ঘামানো দরকার নেই, বাট পাইপলাইনিং জিনিসটা যেটা কি, এন্ড যদি পাইপলাইনিং না থাকতো তাহলে কি হতো, এই জিনিসটা হচ্ছে মেইনলি বুঝতে হবে। তো পাইপলাইনিং এর ডেফিনেশনে দেখবেন, পাইপলাইনিং হচ্ছে হার্ডওয়্যার এলিমেন্ট গুলোর অ্যারেঞ্জমেন্ট যাতে আমার পারফরমেন্স ইনক্রিজ করে। মানে এই যে এক একটা ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন কে পুরো কাজটা করার জন্য, সাপোজ আমরা অ্যাডিশন যদি করতে চাই, একটা অ্যাডিশন করার জন্য ওই ইনস্ট্রাকশনটা, তারপর সাপোজ সাথে একটা মাল্টিপ্লিকেশন, এই যে বিভিন্ন ইনস্ট্রাকশন গুলো আছে, এদেরকে কিভাবে আমি সাজালে আমার পারফরমেন্স দ্রুত হবে, দ্রুত আমার সিপিইউ সবগুলো কাজ করতে পারবে, সেইটাই হচ্ছে পাইপলাইনিং এর মেইনলি কাজ। এই ড্রয়িংটা দেখে দিয়া ডাইরেক্টলি বুঝাই। এই যে উপরে যে ছয়টা স্টেজ বললাম প্রত্যেকটা ইনস্ট্রাকশনের, সাপোজ ইনস্ট্রাকশন ওয়ান, সে একটা নিজের ইনস্ট্রাকশন ওয়ান একটা ইনস্ট্রাকশন, ওই ইনস্ট্রাকশনটার জন্য মানে এটাকে এক্সিকিউট করার জন্য আমার যতগুলো কাজ করতে হবে সেইটা হচ্ছে এই যে ছয়টা ভাগে ভাগ করা। তো পাইপলাইনিং অ্যাকচুয়ালি যেটা করে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে। দেখেন, প্রথম ইনস্ট্রাকশনটাকে কি করলো, ফার্স্টে ফেচ করলো। ফেচ করার পর ওইটাকে ডিকোড করা অবস্থায় সেকেন্ড ইনস্ট্রাকশনটাকে আমরা ফেচ করতেছি। সেইটা ডিকোড হওয়া অবস্থায় কিন্তু থার্ড ইনস্ট্রাকশনটাকে আমরা ফেচ করতেছি। মানে আমরা কিন্তু ইনস্ট্রাকশন ওয়ান ফুললি শেষ হয়ে যাবে, এরপরে আমি ইনস্ট্রাকশন টু শুরু করব, এই জিনিসটা করতেছি না। একটা ইনস্ট্রাকশন চলাকালীন অবস্থায় আরেকটা ইনস্ট্রাকশনের কাজ শুরু করে দেওয়া, এইটাই হচ্ছে আমাদের পাইপলাইনিং, সোজা সাপটা কথা। আর যদি পাইপলাইনিং আমাদের না থাকতো তাহলে কিরকম হতো না, সেই ক্ষেত্রে পাইপলাইনিং থাকা অবস্থায় দেখেন আমাদের 9টার মতো ইনস্ট্রাকশন, মানে একটার সাথে আরেকটা, একটার উপর আরেকটা ওভারল্যাপ করে করে 9টার মতো ইনস্ট্রাকশন করতে সাপোজ 14 সেকেন্ড টাইম লাগছে। এখানে যে 14 দেওয়া আছে, ধরে নিলাম এটা সেকেন্ডে 14 সেকেন্ড টাইম লাগছে। এখন যদি আমাদের পাইপলাইনিং না থাকতো, এই যে ওভারল্যাপ না করে আমরা একটা ইনস্ট্রাকশন শেষ হবে তারপরে পরের ইনস্ট্রাকশন শুরু করব, তারপরে পরের ইনস্ট্রাকশন শুরু করব, এইভাবে যদি আমরা কাজটা আগাতাম, তাহলে দেখেন একটা ইনস্ট্রাকশন শেষ হতে 6টা স্টেজ, তাহলে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে যদি প্রত্যেকটা স্টেজকে আমরা দিই, তাহলে একটা ইনস্ট্রাকশনের জন্যই 6 সেকেন্ড। পরের ইনস্ট্রাকশন আবার 6-এর পরে 7 নম্বর সেকেন্ড থেকে শুরু হবে, 12 সেকেন্ড, তারপরেরটা 13 নম্বর সেকেন্ড থেকে এভাবে চলতে থাকবে। তো হয় কি, পাইপলাইনিং যদি না থাকে আমাদের টাইমিংটা অনেক বেশি লেগে যায়। ওখানে আমরা মাত্র 14 সেকেন্ডে 9টা ইনস্ট্রাকশন কিন্তু কমপ্লিট করতেছিলাম। আর এখানে দেখেন 3 নম্বর ইনস্ট্রাকশনও 14 সেকেন্ডে কমপ্লিট হচ্ছে না, আরো বেশি টাইম লেগে যাচ্ছে। তাহলে পাইপলাইনিং কি, পাইপলাইনিং হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন একটার উপর আরেকটা ওভারল্যাপ করে করে কাজ করানো। আর নন পাইপলাইনিং হচ্ছে একটা ইনস্ট্রাকশন শুরু হলো, ওইটা শেষ হবে, তারপরে নতুন ইনস্ট্রাকশন, নতুন একটা কাজ শুরু করবে সিপিইউ। আমরা তো ধরেন সিপিইউতে গুগল খুলতেছেন, গুগলে কিছু সার্চ করলেন, এরপর ইউটিউব খুলতেছেন, ইউটিউবে কিছু দেখবেন। তো যদি এখানে নন পাইপলাইনিং যদি জিনিসটা না থাকতো, তাহলে কিন্তু গুগল চালানোর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে আপনি ইউটিউবটা চালাতে পারতেন না। অথবা সাপোজ আমরা মিউজিক শুনতে শুনতে কাজ করি না, তো আমাদের যদি পাইপলাইনিং না থাকতো তাহলে আমরা এই যে মিউজিক শোনার সাথে সাথে যে কাজ করতে পারতেছি, এটা কিন্তু পসিবল হতো না। মিউজিক শুনতাম, যেই চেঞ্জ করে দিব অন্য একটা জায়গায় অন্য কাজ করতে যাবো, সাথে সাথে মিউজিক অফ হয়ে গিয়ে খালি ওই কাজটা করতে পারতাম। এই ব্যাপারটা হচ্ছে নন পাইপলাইনিং। তো এই স্লাইড থেকে মেইন যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে পাইপলাইনিং আর নন পাইপলাইনিং এর মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি। সেক্ষেত্রে সাপোজ আপনারা ডায়াগ্রাম গুলো একটু ড্র করবেন, এইটা পাইপলাইনিং এর নন পাইপলাইনিং এর, ড্র করার পর ডিফারেন্স গুলো কি কি বলবো। ডিফারেন্স গুলো কি কি উপরে ডেফিনেশন দিয়ে বোঝা গেল। পাইপলাইনিং হচ্ছে ওভারল্যাপ হয়, মাল্টিপল ইনস্ট্রাকশন একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়। কিন্তু নন পাইপলাইনিং কিন্তু একটা একটা ইনস্ট্রাকশন শেষ হবে, তারপরে পরের ইনস্ট্রাকশনটা শুরু হবে। এটা হচ্ছে নন পাইপলাইনিং। নেক্সট কি, মাল্টিপল ইনস্ট্রাকশন এট দ্য সেম টাইম কাজ চলতে পারে। এই যে যেমন ইনস্ট্রাকশন ওয়ান শেষ হওয়ার আগে কিন্তু ইনস্ট্রাকশন টু আমাদের কাজ চলতেছিল, অনেক দূর কাজ কিন্তু এক্সিকিউট পর্যন্ত হয়ে গেছে, রেজাল্টটা খালি পরের সেকেন্ডে গিয়ে হচ্ছে।
তাহলে কি একটা ইনস্ট্রাকশনের উপর আরেকটা ইনস্ট্রাকশন কাজ করতে পারতেছে, ওভারল্যাপ করতে পারতেছে, একই টাইমে মাল্টিপল ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে পারতেছে। কিন্তু নন পাইপলাইনের ক্ষেত্রে কি হবে, একটা ইনস্ট্রাকশন এট এ টাইম খালি কাজ করবে। নেক্সট হচ্ছে এটা সিপিইউ শিডিউলারের উপর আর কি ডিপেন্ড করে। সিপিইউ শিডিউলার জিনিসটা যেটা করে যে কোন ইনস্ট্রাকশনের পরে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে একটা সিপিইউ, এটাকে ও মেইনটেইন করে। তো সিপিইউ শিডিউলার যেভাবে ইচ্ছা সেভাবে সে ইনস্ট্রাকশন গুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজাতে পারে। কিন্তু নন পাইপলাইনিংটা সিপিইউ শিডিউলারের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে যখন যে ইনস্ট্রাকশন কেউ পাবে, যে যখন ওয়েট করতেছে তখন তাকে এক্সিকিউট করে দেবে। কারণ কি, কারণ হচ্ছে ও অ্যাট এ টাইম একটা একটা করেই কাজ করতেছে। তো ও যদি এখন প্রায়োরিটি অনুযায়ী প্রত্যেকটা ভাগ করতে চায়, তাহলে তো ওকে আবার স্টোর করতে হবে, স্টোর করে প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। তো এটা তো আরো উল্টো লেট হয়ে যাচ্ছে। এই জন্য সিপিইউ শিডিউলারের উপর আমাদের পাইপলাইন ডিপেন্ড করে। আর নন পাইপলাইনের ক্ষেত্রে আমরা সিপিইউ শিডিউলারের উপর ডিপেন্ড করি না, যখন যে ইনস্ট্রাকশন আসবে তখন সেই ইনস্ট্রাকশনকে আমরা এক্সিকিউট করে দিই। লাস্টেরটা হচ্ছে দেখেন, পাইপলাইনিং এর ক্ষেত্রে কি বললাম, 14 সেকেন্ডে 9টার মতো ইনস্ট্রাকশন আমার হয়ে যাচ্ছে। কিন্তু নন পাইপলাইনিং এ আমাদের কিন্তু 14টার মধ্যে 3টা ইনস্ট্রাকশনও কম, 14 সেকেন্ডের মধ্যে 3টা ইনস্ট্রাকশনও শেষ হচ্ছে না। তাহলে কি নন পাইপলাইনিং এ আমার টাইমটা বেশি লাগে, পাইপলাইনিং এ আমার খুবই কম টাইম লাগে। এই হচ্ছে এই লাস্ট টপিকের মধ্যে যা যা আছে তাই। এবার আমি একটা একটা করে ইয়ে বলে দিয়ে যাবো, স্লাইডের কি কি পড়বেন রিভিউ দিয়ে যাবো, আর কিভাবে কোন সেট থাকবে এটা বলে দেবো। তো আমাদের ইন টোটাল স্লাইড হচ্ছে 5টা। 5টার মধ্যে ম্যাথ কিন্তু সবগুলোতেই মোটামুটি আছে। তো আগে আমরা দেখি মেমোরি সিস্টেমটা। ম্যাম, আমি তো অফিসে আছি একটু আমি তো লাইন থেকে বের হয়ে যাবো কিছুক্ষণ পরে। আচ্ছা, ঠিক আছে। 8187 আসবো বইয়া। আচ্ছা, এবার হচ্ছে পুরো সিলেবাসের আর কি দিয়ে দিচ্ছি দেখেন। সবার ফার্স্টে তো লেকচার 4 মেমোরি সিস্টেম। মেমোরি সিস্টেমের এইখান থেকে স্লাইড 3 থেকে ইন্ট্রোডাকশন ওরকম কিছু এখানে অ্যাকচুয়ালি নাই, এটা অত দরকার নাই। স্লাইড 2 থেকে দেখবেন এই যে বিভিন্ন টাইপের অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট গুলোর কথা বলছেন, টাইপস, এই টাইপস গুলো একটু ভালো করে দেখবেন। নেক্সট ধরেন ক্যাশ, এই যে ক্যাশে মেমোরি, ক্যাশের কিন্তু আলাদা আরেকটা স্লাইডও আছে। ক্যাশে মেমোরি, তারপরে যে ভার্চুয়াল মেমোরি, এইগুলো কেন আনা হয়েছে, দরকারটা কি, এগুলো হচ্ছে থিওরিটিক্যালের জন্য, কিন্তু ম্যাথের জন্য এখন কিছু বলি নাই, থিওরির ক্ষেত্রে। তাহলে বিভিন্ন টাইপের অ্যাসাইনমেন্ট, এইগুলো অ্যাসাইনমেন্ট গুলো দেখবেন। এই স্লাইডটা পড়ার দরকার নাই, এইটা হচ্ছে বুঝার জন্য, যদি বুঝার জন্য পড়া লাগে তাহলে পড়েন। তারপর হচ্ছে ক্যাশ মেমোরি আর ভার্চুয়াল মেমোরি এগুলোকে কেন আনা হয়েছে এটা দেখবেন, এখানে অল্প অল্প করে বলাও আছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এই যে ইন্টারনাল অর্গানাইজেশন অফ মেমোরি চিপ 16/8-এর জন্য। এইটা সম্ভবত আপনাদের সিটিতে ছিল, সিটিতে কি ছিল, সিটিতে মোস্ট প্রবাবলি ছিল না। যাই হোক, তো এইটা হচ্ছে আপনারা এই ডায়াগ্রামটা জাস্ট কিভাবে ড্র করতে হয় এটা দেখবেন, এটা নিয়ে ডিটেইলে ওভাবে যাওয়ার দরকার নাই। ডিটেইলে যাবেন হচ্ছে এইটা, এটা কিন্তু আপনাদের সিটিতেও ছিল, কিভাবে এই 1K into 1 মেমোরি চিপটা ক্রিয়েট হয়, এইখানে কিভাবে ওয়ার্কিং প্রসিজারটা হচ্ছে, আমাদের কিভাবে প্রত্যেকটা মেমোরি এর মধ্যে প্রত্যেকটা মেমোরি সেলকে আমরা ডিটেক্ট করতেছি, যেভাবে করে আসছেন, যেভাবে বলে আসছে আগের ভিডিওতে, সেম ম্যাম, ভাবে এখানে বলবো। হ্যাঁ বলেন। আপনার সাউন্ডটা না অনেক বেশি আপ ডাউন করে, কিছু কথা মানে ফার্স্ট আসছে, কিছু কথা শোনা যায় না। কথা শোনা যায় না, একটা মিনিট। এবার শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, মেমোরি চিপের ইন্টারনাল অর্গানাইজেশনটা এইটাকে অত ডেপথে দেখার দরকার নাই, মানে ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয় এটা তো অবশ্যই দেখবেন, বাট খুব বেশি ডিটেইলে আর কি ইয়ে করার দরকার নেই। নেক্সট হচ্ছে এইটা, অর্গানাইজেশন অফ 1K into 1 মেমোরি চিপ, এটা অবশ্যই অবশ্যই দেখবেন খুব ভালো করে, এটাকে ডিটেইলে কিভাবে লিখতে হয় যা যা ক্লাসে বলে দিয়েছিলাম ওইভাবে লিখবেন। মেমোরি সেল থেকে কিভাবে অ্যারে আনতে হয় এটা দেখবেন। এটা থেকে ধরেন সিটিতে যেরকম ডেসক্রিপটিভ আসছিল কোয়েশ্চেন, ওরকম ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসতে পারে। ডাইরেক্ট বলে দিলাম যে 1K into 1 মেমোরি চিপের অর্গানাইজেশনটা কিভাবে হয় সেটা আমাকে ডেসক্রাইব করো, সেক্ষেত্রে ওইভাবে ডেসক্রাইব করে দেবেন। এটা থেকে ওই ম্যাথ বা আমি চেঞ্জ করে দিব এমন কিছু কিন্তু আসবে না। আচ্ছা, রিড রম নিয়ে পড়ার দরকার নাই, রমটা অত ডিটেইলে আসে না আর কি। বাট এস র্যাম আর ডি র্যাম, এই দুটো খুব ভালো করে দেখবেন। ওয়ার্ক কাজের কিভাবে কাজ করে, অথবা এস র্যামের আর ডি র্যামের মধ্যে ডিফারেন্স কি, ডি র্যাম কেন বেটার, এই ব্যাপারগুলো একটু দেখবেন। লাস্ট যে টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট, যে মেমোরি হায়ারার্কি ব্যাপারটা কি, মানে মেমোরি হায়ারার্কি কিভাবে আর কি আমরা ডিস্ট্রিবিউট করতেছি, যে ক্যাশে কেন একদম উপরে থাকে, মেইন মেমোরির সাথে এটা রিলেশনটা কি, ম্যাগনেটিক সেকেন্ডারি মেমোরির স্টেজ কততে, এই ব্যাপারগুলো দেখবেন। যে মেমোরি হায়ারার্কি স্পিড, সাইজ আর কস্টের রেসপেক্টে কিভাবে মেমোরি হায়ারার্কিকে আমরা ডিভাইড করতেছি, এটাও কিন্তু একদম ডেসক্রিপটিভ। তাহলে এই স্লাইড থেকে ডেসক্রিপটিভ দেখবেন, এই যে অ্যাসাইনমেন্ট গুলো। এরপর হচ্ছে ক্যাশে আর ভার্চুয়াল মেমোরির নিডটা কি,
ক্যাশের নিড কিন্তু আরেকটা স্লাইডে আছে, যেটা হচ্ছে এই যে এটা এটা পরে বলতেছি। এই লোকালিটি অফ রেফারেন্স থাকলে এই স্লাইডের রেসপেক্টে লিখবেন আর কি। ট্রাই করবেন এই স্লাইডের রেসপেক্টেই লেখার, এটা খুব ভালোভাবে আর কি লিখে রাখছি, এটা হয়তো বুঝতেও একটু ইজি হবে। আর হচ্ছে এটা তো ডায়াগ্রামটা প্র্যাকটিস করবেন। আর এটার ক্ষেত্রে ওই সিটির জন্য যেভাবে প্র্যাকটিস করছেন ওইভাবে, আমি এখনো সিটির খাতাটা আসলে দেখতে পারি নাই, বাট যদি কারো খাতা দেখি যে সে সবচেয়ে বেস্ট ভাবে লিখছে, তার খাতাটা পিডিএফ করে ক্লাসরুমে দিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে যে কিভাবে লিখতে হবে। আচ্ছা, আর হচ্ছে এস র্যাম ডি র্যাম এর মধ্যে ডিফারেন্স, লাস্টে হচ্ছে এই মেমোরি হায়ারার্কি, এই ব্যাপারটা এইগুলো এই স্লাইডের মধ্যে থেকে পড়ার জিনিস। এবার ক্যাশ মেমোরি থেকে দেখবেন হচ্ছে এই যে লোকালিটি অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে কেন ক্যাশ আমরা ইন্ট্রোডিউস করছি, এই ব্যাপারটা মানে ক্যাশ কিভাবে আমার কম্পিউটারের পারফরমেন্সকে বেটার করতেছে, এটা হচ্ছে একদম ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। ক্যাশে কেন আনতাম, কারণ হচ্ছে আমাদের ধরেন কম্পিউটার কিছু কিছু প্রোগ্রাম যখনই অন হবে কম্পিউটার তখনই ও এক্সিকিউট করে। তো এইগুলো বারবার মেমোরি থেকে আনাটা টাইম কনজিউমিং। এই জন্য আমরা কি করি, মাঝখানে একটা ক্যাশে বসাই দিই। ক্যাশেতে যে প্রোগ্রামগুলো আমাদের বারবার দরকার পড়ে ওগুলো আমরা টেম্পোরারি ভাবে স্টোর করে রাখি। আর ক্যাশ কিন্তু খুব ছোট একটা মেমোরি, ওর থেকে সিপিইউ খুব দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে। তো আমাদের যে ইনস্ট্রাকশন বা প্রোগ্রামগুলো বারবার দরকার হয় ওইগুলো আমরা ক্যাশেতে রেখে দিলে সিপিইউ অন হওয়ার সাথে সাথে ওই প্রোগ্রামগুলো সে নিয়ে কাজগুলো করতে পারে। এর জন্য আমাদের আর কি প্রোগ্রাম এক্সিকিউশন বা সিপিইউর কাজ কাম একটু দ্রুত হয়ে যায়। এইটা হচ্ছে ক্যাশের আর কি দরকার সিপিইউর পারফরমেন্স বেটার করার জন্য লোকালিটি অফ রেফারেন্সের সাপেক্ষে। এই জিনিসটা আর কি এইভাবে লিখতে হবে তা না, বাট যেটা বললাম এই রেসপেক্টে আর কি বুঝাবেন যে বারবার ডেটা কিছু কিছু প্রোগ্রামকে বারবার আনতে হয়, সেটা আমরা সিপিইউতে যদি টেম্পোরারি ভাবে রেখে দিই তাহলে আমার এক্সিকিউশনটা ফাস্টার হয়। গেল। এবার হচ্ছে ম্যাপিং টেকনিক ক্যাশের মধ্যে, ম্যাপিং ম্যাপিং টেকনিক গুলো তো ওইটা দেখবেন যে আমি ম্যাথ করেছি। ম্যাথ হচ্ছে এই পিডিএফটার মধ্যে, এই পিডিএফ এর মধ্যে যা যা করেছি জাস্ট এটা চোখ বন্ধ করে নেবেন। করলে আমি যদি কিছু চেঞ্জও দিই তাও আপনারা আর কি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আরেকটা জিনিস হচ্ছে এই মেমোরির 128 ওয়ার্ড আর ব্লক সাইজ 4, এইগুলো কোনো চেঞ্জ হবে না, ওকে? এইগুলো সেম টাইপেরই থাকবে। তো এই অনুযায়ী এখানে এই যে ডাইরেক্ট ম্যাপিংটা কিভাবে অ্যাপ্লাই হয়, মেমোরিতে কিভাবে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করতেছি, এখানে যা যা আমি করছি এইগুলো ভালো করে দেখবেন। ডাইরেক্ট ম্যাপিং এ তিনটা টাইপের ম্যাপিং, কিন্তু ডাইরেক্ট, অ্যাসোসিয়েটিভ আর সেট অ্যাসোসিয়েটিভ। ডাইরেক্ট ম্যাপিং এর জন্য শুধুমাত্র ম্যাথ দেখবেন, আর বাকি দুইটার জন্য ম্যাথ দেখার দরকার নাই। ডাইরেক্ট ম্যাপিং এর ম্যাথ হচ্ছে এই যে এই পেজ পর্যন্ত, কত 5 পর্যন্ত, 5 না 7, সেট অ্যাসোসিয়েটিভ, হ্যাঁ 5 পর্যন্ত। 5 পর্যন্ত যতটুকু ম্যাথ করা আছে পুরোটুকু দেখবেন। ফর এক্সাম্পল, এখানে কিভাবে ডাইরেক্ট ম্যাপিং অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়, সিপিইউ কিভাবে এই ওয়ার্ড গুলোকে ডিটেক্ট করে ক্যাশে থেকে আর মেইন মেমোরি থেকে। তারপর সাপোজ এরকম একটা ওয়ার্ড দিয়ে দিলাম W10, তুমি এটা আমাকে কিভাবে অ্যাক্সেস করবা মেইন মেমোরি থেকে এটা দেখাও। সেক্ষেত্রে কি এই যে ব্লক গুলো দিয়ে দিয়ে দেখাতে হবে, এখানে যেরকম ব্লক দিয়ে দেখেছি। বা সাপোজ এখানে ট্যাগ কিভাবে আমরা অ্যাকচুয়ালি ক্যাশের জন্য জেনারেট করি, এই টাইপের ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। মেইন কথা এই পিডিএফ এর যে ম্যাথটা আছে যদি ম্যাথটা বুঝতে পারেন তাহলে একটা পুরো সেট করতে পারবেন। ম্যাপিং ক্যাশে ম্যাপিং থেকে মানে ম্যাথ থেকে আর কি 10 মার্কের একটা সেট দেওয়া আছে, তো এই ম্যাথটা একটু ভালো করে করলে কিন্তু ওই সেটটা ফুললি পারা যাবে। আর যেটা বললাম ম্যাথের জন্য খালি ডাইরেক্ট ম্যাপিং দেখবেন, সেট অ্যাসোসিয়েটিভ আর অ্যাসোসিয়েটিভ দেখার দরকার নেই। এখান থেকে একটু থিওরি পড়ে নিন, এটা অত ইম্পর্টেন্ট না। নেক্সট হচ্ছে রেজিস্টার্স। রেজিস্টার্স এর এই স্লাইড থেকে জাস্ট এই জেনারেল পারপাস রেজিস্টারটা কিভাবে কাজ করে, এর মধ্যে কি কি রেজিস্টার আছে এটার একটু ডেসক্রিপশন পড়ো। যে জেনারেল পারপাস রেজিস্টারটা কি কি টাইপের জেনারেল পারপাস রেজিস্টার হয়, জেনারেল পারপাস রেজিস্টার ইউজ করার ফলে কি কি প্রবলেম হতে পারে, এই প্রবলেম গুলো দেখবেন। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু যে জেনারেল পারপাস রেজিস্টার থাকলে আমাদের ডিজাইনিং এর কি কি ইস্যু হয়। এই যে যেমন ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়, আবার কি জানি, আচ্ছা ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় কিন্তু এটা কি হয়, কমপ্লেক্সিটিটা আবার ইনক্রিজ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আর কি ডেসক্রিপশন একটু দিতে হবে। এই ডায়াগ্রামটা দেখা দরকার নাই, খালি জেনারেল পারপাসের আন্ডারে কি কি আছে, এই যে অ্যাড্রেসিং রেজিস্টার কোনগুলো আর ডেটা রেজিস্টার কোনগুলো এগুলো একটু দেখবেন। কন্ট্রোল ওয়ার্ড টর্ড পড়ার দরকার নেই, এগুলো বাদ। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট ম্যাথ। এইখানে দেখবেন আমি আজকে একটা পিডিএফ দিয়ে দিব কিভাবে করতে হয়। সাপোজ আপনাকে বলা হলো যে আনসাইন্ড বাইনারি মাল্টিপ্লিকেশন ইউজ করে মাল্টিপ্লিকেন্ট 12 এন্ড মাল্টিপ্লায়ার 5, এই অবস্থায় একটা মাল্টিপ্লিকেশন করো, মানে 12 × 5, এগুলো কিন্তু ডেসিমাল অবস্থায় দেওয়া আছে। এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করো, বাইনারি মাল্টিপ্লিকেশন। তখন কিভাবে কাজটা করতে হবে, এখানে দেখেন এই যে এই যে ফ্লো চার্টটা আছে না, একদম এই ফ্লো চার্টটা যেভাবে কাজ করে সেইভাবে কাজ করতে হবে। সাপোজ আমি যদি ফ্লো চার্ট চাই তাহলে তো এই ফ্লো চার্টটা আঁকাই দিতে হবে। আর সাথে হচ্ছে ম্যাথ হয়তো বা একটা বলছি, সেট এরকমই আসবে। যদি বলি দেওয়া হয়ে গেল যে ফ্লো চার্টটা থাকবে আনসাইন্ড বাইনারি মাল্টিপ্লিকেশনের জন্য, আর সাথে একটা ম্যাথ থাকবে। তো ম্যাথটা কিভাবে করবেন, ম্যাথটা হচ্ছে এই
আগে ডেসিমেল গুলোর জন্য বাইনারি ভ্যালু গুলো বের করবেন, এই যে দুইটা ভ্যালু। তো যেভাবে আমি স্লাইডে ধরে নিছি এম কিউ এ সি, এইভাবে ধরলে আপনাদের জন্য বুঝতে বা করতে ইজি হবে। বা যদি চেঞ্জ করতে চান সেটাও সমস্যা নেই। তো আমার এখানে মাল্টিপ্লিকেন্টকে এম আর মাল্টিপ্লায়ারকে কিউ দিয়ে প্রকাশ করছি। রেজাল্ট রাখার জন্য আরেকটা রেজিস্টার নিছি এ, সবগুলো জিরো, সি নিছি জিরো। এবার আমার মাল্টিপ্লিকেশন করতে হবে। ডেসিমেল অবস্থায় এর ভ্যালু কত, 60 আসার কথা। তো আমরা দেখবো যে এবার মাল্টিপ্লিকেশন করলে 60 আসে কি আসে না। দেখেন আগের ভিডিওতেও এটা বলে দিচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, তাও আরেকবার বলে দিচ্ছি। ফ্লোটা কিন্তু এরকম, ফার্স্ট হচ্ছে সি ক্যারি, তারপর এ যে রেজিস্টারটা আমরা নিছি সেটা, এরপর হচ্ছে কিউ, কিউ কি ছিল মাল্টিপ্লায়ার। দেখেন এই যে কিউ মাল্টিপ্লায়ার, যাকে দিয়ে গুণটা করতেছি, নিচে যেটা থাকবে আর কি, দুইটা মাল্টিপ্লিকেশনের নিচে যে থাকবে সে ক্যারি, এ মাল্টিপ্লায়ার, লাস্ট হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। আর লাস্ট এখানে স্টেপ কি স্টেপ নিচ্ছেন আপনি সেটা আপনাকে একটু বলতে হবে এইটা। Okay? এবার দেখি কিভাবে কাজটা অ্যাকচুয়ালি হয়। আমাদের ক্যালকুলেশনের কাজ হচ্ছে এই তিনটাকে নিয়ে, এদের উপর ক্যালকুলেশন হয়, এদের উপরই সব চেঞ্জ হয়, সবকিছু এদের উপর হবে। তো আগে আমরা দেখবো সবসময় সবার রাইটের মানে লাস্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আছে। তো লাস্টের ভ্যালু যদি 1 হয়, এখানে তো 1, সবার ফার্স্টে তো 1 পাইছি, তখন কি হবে, এর মধ্যে এম, এর মধ্যে এ প্লাস এম এর যোগফলটা ঢুকাতে হবে। এটার মধ্যে এ প্লাস এম এর যোগফল, তাহলে আগে কি ছিল, 0 0 0 0 ছিল না, 0 0 0 যোগ 1 1 0 0 মানে কি 1 1 0 0 বসালাম। এই হচ্ছে একটা কাজ। নেক্সটে কি করতে হবে, রাইট শিফট করতে হবে। রাইট শিফট কি, এই এই বরাবর আর কি একটা শিফট। এই যে 1 দেখেন এক ঘর সরে গিয়ে 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 ভ্যালু গুলো বসছে, মানে আমি এই জিনিসটাকে আর কি মুছে দিতে চাইতেছি। এটা মুছে দিলাম, মুছে দিলে এখন ভ্যালু কিন্তু 0 আসছে। এটা গেল একটা কাজ। 0 আসলে কোনো যোগফল নাই, 1 আসলে আমরা এর সাথে এম কে যোগ করে এর মধ্যে ঢুকাই দিব, সাথে একটা রাইট শিফট করে দিব, সবগুলো যতগুলো আমাদের বিট আছে সবাইকে রাইট শিফট করবো। কিন্তু যদি আমার 0 আসে সেক্ষেত্রে আমরা কোনো কি করবো না, কোনো যোগ করবো না, খালি রাইট শিফট করে দেবো। এখানে দেখেন জিরোটা এখানে চলে গেছে, এই 0 এখানে আসছে, 1 1 0 এন্ড এইভাবে এই 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 ওয়ানটা এখানে, আর এই জিরোটা ভ্যানিশ হয়ে গেল। এই 0 যখন ভ্যানিশ হয়ে যাবে, তারপরে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। 1 পাওয়া মানে আবার এই যে এখানে যে এটা ছিল, এ যোগ এম, এ যোগ এম করলে দেখেন 4টা 1 আসতেছে, 4টা 1। সাথে কি করব, একটা শিফট করব, রাইট শিফট করলাম। করার পরে আমরা লাস্ট যে ভ্যালুটা, আর হ্যাঁ এই যে সাইকেল গুলো এটা কতবার করবো আমরা, তাহলে করবো হচ্ছে যত সংখ্যক বিট আছে আপনাদের এক্সামেও দেখবেন 4 বিটেরই আমি দিছি। তো 4বার আমাকে এই কাজগুলো করতে হবে, হয় যোগ করা অ্যাড শিফট করা, নাইলে শিফট করা। এখানে দেখেন 1 2 নম্বর সাইকেল, 3, আর এই হচ্ছে 4। 4-এ খালি শিফট কেন, কারণ লাস্টের সংখ্যাটা আমার 0 আসছিল, তো একটা রাইট শিফট করলে, রাইট শিফট করলে এ আর কিউ এই দুইটা মিলাই এটাকে ক্যালকুলেটরে বসাবেন, বসালে দেখবেন আপনার মাল্টিপ্লিকেশনের অ্যান্সার দিয়ে দিছে 60। দুইটার আর কি মার্জ হয় আর কি, দুইটা ভ্যালু, দুইটা বিট গুলো মার্জ হয়ে যায় জাস্ট, আর কিছু না। এই ম্যাথটা প্র্যাকটিস করলে কোয়েশ্চেনে যে ম্যাথ দিছি সেটাও পারবেন। তো এই ম্যাথটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, এই ম্যাথের সাথে আসবে কি, ওই যে ফ্লো চার্ট বা মাল্টিপ্লিকেশন, এই এই জিনিসটা থাকবে। আরেকটা জিনিস দেখতে হবে এই স্লাইড থেকে, সেটা হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন কিভাবে হয়। এটার জন্য ম্যাথটা দিয়ে দিচ্ছি একটা। সাপোজ 23-এর সাথে 12কে আমি অ্যাডিশন করতে চাই, তো কিভাবে, সরি সাবট্রাকশন করতে চাই। সাবট্রাকশনের রুল কি ছিল, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, এরপর টুস কমপ্লিমেন্ট করবো, এরপর নর্মাল অ্যাডিশন করে যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের কাজ। তো আগে হচ্ছে দুইটার বাইনারি ভ্যালু বের করে নেবেন। দুইটার আর আরেকটা জিনিস, বড় বিট, সাপোজ 23 আর 12-এর মধ্যে 23 হচ্ছে বড়। 23 আমাকে রিপ্রেজেন্ট করার জন্য 5টা বিট লাগছে, তাহলে 12কে আমরা 5 বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো। 12কে কিন্তু আমি 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, কিন্তু 4টা না, আমাদের সামনে একটা 0 দিয়ে ওইটার ভ্যালুটাকে মানে 5 বিটের করে ফেলতে হবে। তো এটা 5 বিট করলাম। এরপর কি, নর্মাল সাবট্রাকশনের জায়গায় কি করতে পারি, আমরা -12 বলতে পারি। -12কে আমরা পজিটিভ যদি ভ্যালুটা আনতে চাই, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কি, 0কে 1 আর 1কে 0 দিয়ে রিপ্লেস রিপ্লেস করা। প্লাস টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে +1 করতে হবে। +1 করলে যে ভ্যালুটা পাবো ওইটার সাথে ওইটা যোগ করে লাস্ট যে 5টা বিট, কারণ আমরা তো 5 বিট দিয়ে কাজ করতেছি, তো ওই 5টা বিটের ডেসিমাল ভ্যালুটা বসাই দিলেই হবে। এটা সম্ভবত আপনাদের ফার্স্ট ইয়ারের কোর্সেও থাকে, সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন বাইনারি বিট দিয়ে। তো এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না, একবার দুইবার প্র্যাকটিস করলে তাহলে ইজি হয়ে যাবে। আমি তো লিখে দিচ্ছি কিভাবে কাজগুলো করতে হবে। তো এই স্লাইড থেকে মেইনলি এই ম্যাথ দুইটা দেখবেন, তারপর ওই যে মাল্টিপ্লিকেশনের ফ্লো চার্টটা মাস্ট দেখবেন। এই ফ্লো চার্টটা মাস্ট দেখবেন, কোনটার পর কোনটা আসলে কাজ করে। এই রেজিস্টার থেকে তো বললাম, খালি জেনারেল পারপাস রেজিস্টারটা দেখবেন, আর কি কি আছে কিছু দেখার দরকার নেই। নেক্সট হচ্ছে পাইপলাইন। পাইপলাইনের এটা তো বলে দিছি। পাইপলাইন সিস্টেম আর নন পাইপলাইন সিস্টেমের মধ্যে ডিফারেন্স কি, জাস্ট এইটুকু করতে হবে এই স্লাইডটা থেকে। এটার অত ডেপথে দেখার দরকার নাই, আননেসেসারি। পাইপলাইনিং এর এই ডায়াগ্রামটা ড্র করা মানে প্র্যাকটিস রাখবেন, নন পাইপলাইনিং এর জন্য করবেন। এন্ড এই সবটা পড়বেন যে পাইপলাইন আর নন পাইপলাইনের মধ্যে ডিফারেন্সটা কি। সিলেবাস নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে
এই হচ্ছে সিলেবাস। আর হচ্ছে অবশ্যই এইখানে আমি যে ইয়েটা দিছি, কি বলে, অ্যাসাইনমেন্টটা দিছি, অ্যাসাইনমেন্টটা প্র্যাকটিস করবে। অ্যাসাইনমেন্টটা প্র্যাকটিস করলে আপনাদের সিলেবাসটার ইয়েটা একটু ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। তো সিলেবাস নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে তাহলে প্রেজেন্টটা নিয়ে আজকে ছেড়ে দিই, আর তো কিছু পড়াবো না। আর জি ম্যাম। প্র্যাকটিস করার মধ্যে যদি কোনো প্রবলেম মনে হয় যে বুঝতেছেন না, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, দেখাই দিব। বাট অবশ্যই প্র্যাকটিস করার পরে আমাকে ম্যাম বলবেন। অ্যাসাইনমেন্টটা সম্পর্কে একটু যদি ডিসক্রাইব করতেন একটু ভালো হতো, মানে অনেক কিছু বুঝতে পারতেন। অনেক জায়গায় বুঝতে পারতেছি না। আচ্ছা, ফার্স্টেরটা কি বলছি, মেমোরি চিপ 64 বিটের জন্য ইন্টারনাল অর্গানাইজেশন আর কি ড্র করতে হবে। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে এই যে এইটা, এখানে কি ছিল, 16 ওয়াটের ছিল, 16 ওয়ার্ডস এর ছিল 8 বিটের জন্য। তো এটা কি হয়, এই যে ডিকোডার দিয়ে আমরা 4 বিট দিলে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা ওয়ার্ড বের হয়। তো এই ক্ষেত্রে আপনার কি দেওয়া আছে, 64টা ওয়ার্ড দেওয়া আছে। তো ওইভাবে 2 টু দি পাওয়ার কত হলে আমার 64টা ওয়ার্ড হয়, এটা আপনাকে একটু বের করতে হবে। বের করার পর তারপরে ভিতরে জিনিসপাতি তো সব সেম, 0 থেকে 7 পর্যন্ত 8টা ওয়ার্ড। বুঝছি, মেইনলি কাজটা কিন্তু তার মানে এইটুকু। কি ডায়াগ্রামটা এটা হবে, শুধু বিটগুলো আলাদা হবে? হ্যাঁ, জাস্ট ডায়াগ্রামের এই জায়গাটা একটা চেঞ্জ হবে। আর এখানে তো 15 দেওয়া আছে, এটা আরো বেশি হবে। কত হবে সেটা বের করবেন। এইটুকুই চেঞ্জ এখানে, মানে ওয়ার্ডের সংখ্যাটা এক্সট্রা হবে, এইটা হচ্ছে চেঞ্জ। আর বাদ বাকি সব কিন্তু সেম রাখছি, এখান থেকে এইটুকু কিন্তু ফুললি সেম। এই গেল একটা। 2 নম্বরটা তো বুঝতে পারার কথা। 2 নম্বরটা তো যেটা ইয়ে করছি, কি বলে, ম্যাথ দেখাইছি, সেম জিনিস। ওই যেটা, এই যে ক্যাশের ডাইরেক্ট ম্যাপিং, এটা দেখাই দিছি না একদম ফুল ম্যাথটা। এই যে ক্যাশ ম্যাপিং এর মেমোরির জন্য কিভাবে করবেন, মেমোরি বের করা, তারপরে হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং এর কাজটা কিভাবে হয় সেটা। এন্ড এখানে W10 এর জন্য বের করছে, ওখানে just কত দাও, W6 মনে হয়। হ্যাঁ, W6 এর জন্য কিভাবে বের করবে এটা দেখাতে হবে। কোন জায়গাটায় বুঝেন না এটা আমাকে একটু স্পেসিফিক্যালি বললে আমি আরেকটু ডিসক্রাইব করতে পারতাম আর কি। ম্যাম ঠিক আছে, যতটুকু হয়েছিল হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানেও দেখেন যে মেমোরি কিন্তু আমি 128 বিট, তারপর ব্লক সাইজ 4 আর ক্যাশে 16, এই সেম জিনিস রাখছি। যেভাবে আমি ম্যাথটা দেখানো আছে পিডিএফ এ, সেম ভ্যালু গুলো কিন্তু এখানেও দাও। মেইনলি চেঞ্জটা এই কোন ওয়ার্ডটা আমি বের করতে চাচ্ছি এইটার উপরই আর কি চেঞ্জটা হবে, মোস্ট অফ দ্য চেঞ্জ আর কি। তো এইটুকু যদি পারফেক্টলি করতে পারেন তাহলে নিচেটা তো করতে পার উচিত আর কি। এই ম্যাথ গুলো একটু ভালো করে দেখেন, মাল্টিপ্লিকেশনের ম্যাথটা আমি যেভাবে বলছি তো একটু জটিল লাগতে পারে, বা যদি একটু হাতে কলমে দেখে দেখেও করেন তাও বুঝতে পারবেন যে জিনিসটা অত কিন্তু জটিল না মাল্টিপ্লিকেশনেরটা। আর ডায়াগ্রামটা অবশ্যই একটু প্র্যাকটিস করেন, ডায়াগ্রামটা বুঝলে অনেক কিছুই আগায় যাবে। তো আর যদি কোনো কোয়েশ্চেনও থাকে তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।